This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে বাজে খবরের দিকে নজর রাখছি। কমিশনের উপর চাপ বাড়াতে এসএসসি ভবন অভিযানের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন বলে জানিয়েছেন। যোগ্য অযোগ্যদের তালিকার প্রকাশ করবে এসএসসি। আজই সেই তালিকা প্রকাশ, আর তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন বলে জানিয়েছেন। সুশোভনের কাছে একবার চলে যাবো সরাসরি। সুশোভন, তারা বলছেন যে তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে তারা যে দাবিটা জানাচ্ছেন যদি তাদের দাবিটা পূরণ না হয় তারপরে কি হবে? দেখো, তাহলে তারা বলছেন যে তাদের অবস্থান তারা চালিয়ে যাবেন, আর তার সঙ্গে এই কথাও বলছেন যে যারা যোগ্য সেই যোগ্য তালিকা থেকে যদি একজনকে অযোগ্য বলে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের আন্দোলন বর্তমানে যা চলছে তা আরও বৃহত্তর রূপ নেবে। তোমাকে একেবারে সার্বিক ছবিটা দেখানোর চেষ্টা করছি। এই হলো একেবারে আচার্য সদন। সেই আচার্য সদনের সামনে পুলিশের উপস্থিতি যেমন লক্ষণীয়, ঠিক একইভাবে যারা এখানে এসছেন তারাও কিন্তু বলছেন যে তারা এখানে অবস্থান করবেন। দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হলো যে কথা আপনারা বলছেন বা যে দাবি আপনারা তুলছেন, যদি যথাযথভাবে আপনাদের এই দাবি পূরণ না হয় তাহলে পরবর্তী কর্মসূচি কি? প্রথম কথা, আমরা পরীক্ষা দিয়েছি, ওএমআর আমরা পেয়েছিলাম হাতে, 9-10-এর প্রকাশ হয়েছিল। তারপরে সেই ওএমআর পুড়িয়ে ফেলবে না বিক্রি করে দিবে সেটা তো আমাদেরকে লিখিত দেওয়া হয়নি যে আমরা এটা করব, ভবিষ্যতে আপনাদের উপরে এই বিপর্যয় আসতে পারে। তাহলে যে পরীক্ষা নিল, যে নিয়োগপত্র দিল, সম্পূর্ণ তাদের রেসপন্সিবিলিটি দাঁড়ায়, এবং তারা এই অনীহা করে আজকে বিচার ব্যবস্থার অধীনে আমরা বিচার ব্যবস্থার শিকার, যেখানে 6 বছর 7 বছর চাকরি করার পর এই জায়গায় দাঁড়াচ্ছি, তাহলে সেই জায়গায় কোথায় থেকে আমাদের বিশ্বাস থাকবে? আমাদের সংবিধান যদি আমাদেরকে রক্ষা না করতে পারে, আমার বিচার ব্যবস্থার উপর আমাদের এটা থাকবে কোথায়? এবং প্রত্যেক সংবাদ মাধ্যমকে একটাই জিনিস জানানোর, যে একটা সুস্থ ভারতীয় নাগরিক, ভারত একটা সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, বাঁচার স্বাধীনতা রয়েছে এবং জীবিকারও স্বাধীনতা রয়েছে। তাহলে একটা সাধারণ নাগরিক হিসাবে যদি একটা নাগরিক সেই সম্মান না রাখতে পারে, তাহলে আমরা সংবিধানকে পরবর্তী প্রজন্মকে কি শেখাবো? যেখানে প্রত্যেকটা পাতায় আমরা প্রথমে ভারতের সংবিধান প্রস্তাবনা দিয়ে প্রত্যেক পাঠ্যসূচি শুরু করি, আজকে সেই সংবিধানের দয়ে আমাদের অস্তিত্ব সংকটে। আর আপনাদের কাছে একইভাবে আরেকটা বিষয়, কি অবস্থান? আমি হিন্দি মিডিয়ামে বলবো, হিন্দিতে না। अभी जो आंदोलन हो रहा है इसके बाद क्या होगा? आपका जो दाबी है वो भी पूरा नहीं हुआ। हम लोग तो अब बैठेंगे यहीं पर, घर नहीं जाएंगे सर। और सिर्फ एसएससी हम लोगों को दे सर्टिफिकेट भी कर दे, ओएमआर भी ना दे, सिर्फ सर्टिफिकेट कर दे, सिर्फ सर्टिफिकेट दे दे कि हाँ ये लोग 19,000 कैंडिडेट ठीक है, तो हम लोग को एकदम राहत हो जाएगा। कल से स्कूल में हम लोग जाएंगे, बिना मतलब का हम लोग गर्मी के दिन में क्यों पढ़ाएंगे, यहाँ पर रहेंगे। দেখো, একইভাবে তোমাকে আরো একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। একেবারে যারা অবস্থান করছেন তাদের ছবি। সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। একদিকে যেমন এই বিক্ষোভ চলছে, আর তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি এসএসসি সন্ধ্যে 6টা নাগাদ এই তালিকা প্রকাশ করবে। অর্থাৎ তালিকায় কারা থাকবে কারা থাকবে না তা নিয়ে একটা কৌতূহল থাকছে। অসন্তুষ্ট হলে পরে আরও বেশি চড়া মাত্রায় আন্দোলন হবে এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন চাকরিহারারা। কিন্তু এই তালিকায় যে দাবি করা হচ্ছে সেই দাবিগুলো মেনেই কি এসএসসি তালিকা প্রকাশ করবে? ওয়েমার শিট তা কি প্রকাশ করা হবে? এই সমস্ত প্রশ্নগুলো থাকছে। কিন্তু সূত্রের যা খবর আমরা পাচ্ছি, ওয়েমার আপলোড হওয়ার সম্ভাবনা ক্ষীণ রয়েছে। বিকেলের পর ওয়েবসাইটে তালিকা আপলোড করবে এসএসসি এবং দফায় দফায় তার জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছে এসএসসি। 8 মাসের স্কুল যাওয়ার অনুমতি পেয়ে খুব বেশি আনন্দিত হওয়ার ব্যাপার নেই, এটা মান সম্মানের ব্যাপার। আপনাকে কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করা হয়েছে স্কুলের রক্ষার্থে, সে আমাদের 8 মাস না, আমরা ইচ্ছা করলে অবৈতনিকভাবে আমরা সেখানে ক্লাস করাবো ছাত্রদের স্বার্থে, স্কুলের স্বার্থে না। যদি প্রয়োজন পড়ে স্কুলের গেটের বাইরে যে ছাদনা তোলা আছে সেখানে বসে ক্লাস করাবো। আমরা ক্লাস করাতেই এসেছি, ক্লাস করাতেই চাই, কিন্তু আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। তাই আমাদের বন্ধুদের বলছি, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আপনাদের কাছে কাতর অনুরোধ, যতদিন পর্যন্ত না একটাও অযোগ্য শিক্ষক স্কুল থেকে টার্মিনেশন হচ্ছে, আপনারা কেউ স্কুলে যাবেন না। তাদের যোগ্যতা তালিকা তো প্রকাশ করতে হবে, তার সঙ্গে অযোগ্যতা তালিকা প্রকাশ করে তাদের টার্মিনেশন লেটার দিলে তবেই আমরা খুশি।
পার্সিয়াল তালিকা তো চাইছি না, আমরা চাইছি যোগ্য অযোগ্য দুটো তালিকা। যোগ্য তালিকায় যারা থাকবে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লারেশন দিতে হবে, এর মধ্যে আর কোনো অযোগ্য নেই, এবং সার্টিফাই করতে হবে এই লিস্টটাকে, এবং তারপরে ওএমআর পাবলিকেশন করতে হবে। এই অযোগ্য যারা চিহ্নিত তাদেরকে ইমিডিয়েটলি রেকমেন্ডেশন ক্যান্সেল করিয়ে টার্মিনেট করতে হবে, তারপরে আমরা স্কুল যাওয়ার কথা ভাববো আলোচনা করে। আর আমাদের আরেকটা দাবি যে যারা এই দুর্নীতির দায়ে যুক্ত, যাদের চুরিতে, যাদের অসহযোগিতায় আজকে আমরা রাস্তায়, আজকে আমাদের এই দুর্দশা, পুরো দায়িত্ব তাদের নিতে হবে, যেন একজন যোগ্য চাকরিহারা না হয়। তালিকা বেরোলেও তা বেরোবে সন্ধ্যে 6টা নাগাদ, ততক্ষণ কি এখানে বসে থাকবেন? শুধু তালিকা সন্ধ্যে 6টায় দিল কি দিল না ওটা নয়, আমাদের সমস্ত দাবি পূর্ণ না হলে আমরা এখান থেকে উঠবো না। অনির্দিষ্টকালীন অবস্থান? অবশ্যই, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব, যে যেটা দিচ্ছে বা যা করবে কমিশন, সেটাই আমরা আদৌ সন্তুষ্ট হতে পারছি কিনা। সকাল থেকে আমরা এসএসসির দিকে যেমন নজর রাখছি, তেমনই নজর রাখছি করুণাময়ীর দিকে, পাশাপাশি আমরা নজর রাখছি মুর্শিদাবাদের দিকেও। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি, তিনি সকাল পৌঁছে গেছিলেন মুর্শিদাবাদে, ধুলিয়ানে যান, শামসেরগঞ্জে যান। আর এবার যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, জাফরাবাদের ছবি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। দেখুন, কান্নায় ভেঙে পড়েছে সুকান্ত মজুমদারের পা ধরে বাঁচার জন্য আর্জি করে ওই পরিবার। সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছেন পুলিশের ওপর আমজনতার কোনো আস্থা নেই। তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এখানে আসা উচিত ছিল আস্থা ফেরাতে। পাশাপাশি তিনি একথাও বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন যাতে এই অঞ্চলগুলোতে, উপদ্রুত এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প হয়। পাশাপাশি আজকে সুকান্ত মজুমদারের সামনে বেশ কয়েকজন হাত জোড় করে এনআইএ তদন্ত দাবি করেন। সুকান্ত মজুমদার বলেন আদালতের নির্দেশ ছাড়া এনআইএ তদন্ত করতে পারবে না, কিন্তু তাদের তরফ থেকে যেটা করার তারা সেটা করবেন। জাফরাবাদের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন। বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এর আগে মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর ক্ষতিগ্রস্তরা যে দাবি করেছিলেন, আজকেও সেই একই দাবি করেন। তারা দাবি করেন এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প করতে হবে, তারা দাবি করেন এনআইএ তদন্ত করতে হবে। আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দুটো ছবি, জাফরাবাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একটু আগেই সুকান্ত মজুমদার পৌঁছে গেছিলেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আরো একটা ছবি দেখাচ্ছি, এই ছবি লাইভ এই মুহূর্তে। সুকান্ত মজুমদার একের পর এক জায়গায় যাচ্ছেন, বিধ্বস্ত এলাকা পরিদর্শন করছেন। সরকারে আছেন দিল্লিতে, আমি কে বলো, আমি কে বলো, আমি প্রিন্সিপাল, আমি একটা প্রিন্সিপাল। বাজার শেষ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, 24 ঘন্টা শেষ হয়ে গেল না। আমি আছি, আমি জানি আমি আছি, মরে গেলাম, শেষ, আমরা নেই, আর থাকবো না। মারেন গুলি করে, মারেন আপনাকে, মারেন গুলি করে, মারেন। জাফরাবাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে সুকান্ত মজুমদার কোথায় আর কোথায় যাওয়ার তার পরিকল্পনা রয়েছে, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন লাইভ, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই, দেখো সুকান্ত মজুমদার জাফরাবাদে তিনি বিভিন্ন বাড়ি, যে বাড়িগুলোতে তাণ্ডব চলেছিল, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই সব এলাকা পরিদর্শন করছেন এবং এলাকার বাসিন্দারা একের পর এক এসে অভিযোগ করছেন কিভাবে তাদের ওপরে মারধর করা হয়েছিল শুক্রবার এবং শনিবার, কিভাবে তাদেরকে ঘরছাড়া হতে বাধ্য করা হয়েছিল। সেই সব কিছু বিষয় কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জেনে নিচ্ছেন। এবং শুধু একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে এলাকার বাসিন্দারা একের পর এক আসছেন, তার কিভাবে এই জাফরাবাদে সেখানে
টোটো পোড়ানো হয়েছিল, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, একের পর এক মানুষ ঘর ছাড়া হয়েছে। সেখানে নিজে আজকে সুকান্ত মজুমদার এসছেন। মূলত এখানে এলাকা বাসিন্দারা প্রত্যেকে একটা দাবি জানাচ্ছেন যে বিএসএফ ক্যাম্প না হলে তারা কোনোভাবে তারা বাঁচতে পারবেন না, কেন্দ্র বাহিনী এখানে পার্মানেন্ট চায়। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এবং সুকান্ত মজুমদার কিন্তু প্রত্যেকে আশ্বস্ত করছে। আমি সুকান্তবাবু একটা বিষয় জানার চেষ্টা করবো। সুকান্তবাবু, একটা বিষয় আপনাকে জানার চেষ্টা করবো, জাফরাবাদ, দিগড়ি সবকটা এলাকা একই ধরনের ভাবে লুট চালানো হয়েছে, একইভাবে তাণ্ডব চালানো হয়েছে। এইটা কি চোখে দেখছেন, মানে কিভাবে হলো? না, এ তো বছরের পর বছর হচ্ছে। স্বাধীনতার পর থেকে আপনারা যদি মুর্শিদাবাদের ডেমোগ্রাফি দেখেন, হিন্দু পালায়ন হচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, এবং সেটা ডেলিভারেটলি একের পর এক এরকম কোনো না কোনো অজুহাত নিয়ে ছোট দাঙ্গা করা হচ্ছে, বড় দাঙ্গা করা হচ্ছে, সেই এলাকা থেকে হিন্দুদেরকে পার করে দেওয়া হচ্ছে। বামফ্রন্টের আমলেও সেম হতো, দাঙ্গা হতো এবং হিন্দুদেরকে বলা হতো আপনি এখানে থেকে কি করবেন, জমি জায়গা বিক্রি করে পালিয়ে যান। তারপরে হিন্দুদেরকে মানে যথেচ্ছ দামে জমি জায়গা বিক্রি করে দিয়ে মুর্শিদাবাদ থেকে পালাতে হয়েছে। মানুষ তো ভয় এখনো অনেকে ফিরতে যাচ্ছে না, অনেকে বলছে যাদেরকে ফেরানো হয়েছে তারা বলছে পুলিশ চাপ দিয়ে তাদেরকে বাড়ি পাঠাচ্ছে। পুলিশ চাপ দিয়েই বাড়ি পাঠাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছে। মুখ্যমন্ত্রীর কথা মতো পুলিশ কাজ করছে, কিন্তু যদি এদের কারোর সাথে যদি কিছু হয়, কোনো বাড়িতে যদি কিছু হয়, এর জন্য দায়ী থাকবে হচ্ছে মুখ্যমন্ত্রী। একটা মৃত্যু হলে এরপরে বা কারো গায়ে হাত পড়লে তার জন্য যে দায়ী থাকবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঘর ছাড়া লোকগুলোকে বাসে তুলবো, এখান থেকে সোজা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসিয়ে দেবো। পুলিশকে 4 ঘন্টা ফোন করা হয়েছে, পুলিশ একবারের জন্য আসেনি। অভিযোগ বলছে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল নিষ্ক্রিয় থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে নিষ্ক্রিয় থাকতে হবে, এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না। তুমি শুনতে